আজ মহান মে দিবস। এবারের প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে। দিবসটিকে ঘিরে নানা কর্মসূচির আয়োজন করেছে বিভিন্ন সংগঠন। দৈনিক ৮ ঘন্টা কাজের সময় নির্ধারণের দাবিতে 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট চত্বরে আন্দোলনরত শ্রমিকদের উপর গুলি চালায় পুলিশ। এতে অর্ধশত শ্রমিক হতাহত হন। এর প্রতিবাদে বিশ্বব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এর ৩ বছর পর 1889 সালের 14 জুলাই ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগো রক্তঝরা দিনটিকে মে দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে বাংলাদেশ সহ সারা বিশ্বে দিবসটিকে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে পালন করা হয়। দিবসটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবেও গণ্য করা হয়। দেড়শো বছর ধরে চা বাগানে বাস করছেন লাখো চা শ্রমিক। তাদের ঘামে ও শ্রমে প্রতি বছর কোটি কোটি কেজি চা উৎপাদন হলেও দারিদ্রতার সাথে তাদের সংগ্রাম আজও থামেনি। জীবনযাপনের মৌলিক অধিকার, নিজস্ব ভূমির অধিকার থেকে তারা আজও বঞ্চিত। মৌলভীবাজার থেকে আহমেদ ফারুক মিলাদের তথ্য ছবিতে প্রতিবেদন। চা দেশের অন্যতম একটি রপ্তানিমুখী শিল্প। সেই শিল্পে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন চা শ্রমিকরা। দেশের 163টি চা বাগানের মধ্যে 92টি মৌলভীবাজার জেলায়। এসব বাগানে নিয়মিত অনিয়মিত মিলে কাজ করছেন প্রায় 90,000 চা শ্রমিক। তার মধ্যে নারী শ্রমিকের সংখ্যাই প্রায় 60%। নানা আন্দোলন সংগ্রামের পর চা শ্রমিকদের দৈনিক মজুরি 178 টাকা করা হয়েছে। বাগান থেকে যে রেশন দেওয়া হয় সেটিও অপ্রতুল। জীবনযাপনের মৌলিক অধিকার যেন চা শ্রমিকদের বেলায় অনেকটাই স্বপ্নের মতো। ঘর বাড়িগুলা সমস্যা নিঃসরণ করবে যাতে শ্রমিকের মজুরি 300 টাকা হয়। বর্তমানে দেশের যে দ্রব্যমূল্য অবস্থা, 300 টাকা আসলে কোনো দাবি না, কমসে কম 500 টাকা হওয়া দরকার। বাজার যে ঊর্ধ্বগতির উপরে আছে, যে আমরা স্বল্প মজুরি 178 টাকা পাই, এটা দিয়ে চলা খুবই কষ্টকর হয়ে পড়েছে আমাদের শ্রমিকদের। আমাদের বাগানের বেশিরভাগের ঘর বাড়ির সমস্যা। আমরা তো সারাদিন চা বাগানে কাজ করি, ঝড়ে বৃষ্টি এমনিকে ভিজি আর ওই যে তাপ খাইয়া যায়, ঘরে গিয়ে একটু শান্তি মতো ঘুমাইতে পারি না। এদিকে শ্রমিকদের বড় অংশই নারী হলেও কর্মক্ষেত্রে তাদের টয়লেট ব্যবহারের সুবিধা নেই। এছাড়া ছাউনি না থাকায় বৃষ্টি গায়ে মেখেই কাজ করতে গিয়ে রোগ শোকে ভুগতে হয় চা শ্রমিকদের। পানি কিনে খাওয়ান লাগে, ভাঙা ঘরে থাকা লাগে, এর মধ্যে আমরা কিছু পাই না। এই যে স্বামী মরছে, এগুলো আমরা কোনো পদ্ধতি আমরা পাই না। ঋণ করে যা করিয়া খায় আর কি করতাম, হাত পাটা পুরায় মাহাজন ধরিয়া থাকি, চলো বেতন পাইলে দিয়া দে। 8টার সময় কাজ হয়, 9 ঘন্টা কাজ করি, আমাদের অল্প রুজিতে তো সংসার চলে। চা শ্রমিক নেতারা জানান, নারী শ্রমিকদের সুরক্ষা সহ ভূমির অধিকার, বেতন বাড়ানো সহ বিভিন্ন দাবি নিয়ে তারা সংগ্রাম করে যাচ্ছেন। বিভিন্ন সময়ে আমরা যে সমস্ত দাবিগুলো উপস্থাপন করেছি এবং মহান মে দিবসকে কেন্দ্র করে যে সমস্ত দাবি জানিয়েছি, এই পর্যন্ত কিন্তু আমরা সেই ধরনের ফিডব্যাক পাইনি। চা বাগানে যেটা বলেন, টিলা টাক্কর পাহাড়ে উঠে কিন্তু নারীরা কাজ করে, কিন্তু নারীদের ওই ধরনের সুবিধা নাই। আমরা বারবার কিন্তু মালিকদের কাছে দাবি করছি যে এই বাথরুমগুলা যাতে স্যানিটেশন টয়লেট করা হোক, সেকশনে পানি, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হোক, কিন্তু তারাও বিভিন্ন ধরনের আমরা পারতেছি না। এদিকে চা শ্রমিকদের জন্য শ্রীমঙ্গলে শ্রম আদালত না থাকায় আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন এখানকার চা শ্রমিকরা। মালিক শ্রমিককে তার অধিকার দিবে, পাশাপাশি শ্রমিকও মালিকের যে কারখানা সেটাকে ওন করবে। এভাবে তারা যৌথভাবে কাজ করে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। প্রতি বছর মে দিবস আসে আবার চলেও যায়, কিন্তু দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা চা শ্রমিকদের জীবন কাটে নানা বঞ্চনা ও বৈষম্যে। হাসিবা আলী বর্ণা, ৭১। মৌলিক অধিকার বঞ্চিত চা শ্রমিকদের কথা জানাতে আমাদের সাথে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিলাদ। মিলাদ, আপনার কাছে জানতে চাই যে এই মৌলভীবাজারের চা শ্রমিকরা তাদের অধিকার সম্পর্কে কতটা সচেতন এবং তারা কিভাবে এই সংগ্রাম করে যাচ্ছেন?
তিশা, আপনাকে ধন্যবাদ এবং আজকে আপনার মাধ্যমে ৭১ দর্শকদের জানাচ্ছি মহান মে দিবসের শুভেচ্ছা। আপনি জানেন যে বৃহত্তর চা জনগোষ্ঠীর এরিয়া হচ্ছে মৌলভীবাজার জেলা এবং চা শিল্প এই অঞ্চলে একটি বড় ভূমিকা রাখছে, শুধু এই অঞ্চলে না সারা বাংলাদেশের মধ্যে। এবং এই অঞ্চলে প্রায় ১০ লক্ষাধিক চা শ্রমিক জনগোষ্ঠী আছে এবং নিয়মিত এবং অনিয়মিত মিলিয়ে প্রায় লক্ষাধিক চা শ্রমিক কাজ করছেন চা বাগানে। ফলে চা শ্রমিকদের যে মে দিবস আসছে তাদের নানা দাবি দাওয়া তারা তুলেন, প্রতি বছরই তারা তুলেন, কিন্তু মূলত সেটি খুব একটা যে দাবি যে পূরণ হয় তা কিন্তু না। বিগত সময়ে তাদের মজুরির দাবি আন্দোলনের ফলে ১৭০ টাকা থেকে বাড়িয়ে মানে এখন বর্তমানে ১৭৮ টাকা তাদের মজুরি আছে। আবার কোনো কোনো বাগানে ১৭৫ টাকাও আছে, কোনো কোনো বাগানে ১৭৬ টাকাও আছে। এটা বাগানের ক্যাটাগরি ভেদে ক খ খ ৩টা ক্যাটাগরিতে বাগান আছে। আর তাদের যে আপনি যে মৌলিক অধিকার বলেন, মূলত তারা যে বাসস্থানটা সবচেয়ে বড় সমস্যা। তারা যে কাঁচা ঘরে থাকে, ছোট্ট কাঁচা ঘরে থাকে, পরিবারের সবাইকে নিয়ে আজকে বছরের পর বছর ১০০ বছর পেরিয়ে গেছে। পরে তাদের ভূমি অধিকার নিয়ে তারা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন। এবং আমি এখানকার যে চা শ্রমিক যে কেন্দ্রীয় যে কমিটির নেতৃবৃন্দ আছেন তাদের সাথে সকালেও কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন আজকে তাদের একটি বড় বৃহত্তর একটি প্রোগ্রাম আছে রাজঘাট চা বাগানে সকাল ১১টার পর, এবং সেখানে তারা নানান দাবি দাওয়া তারা তুলে ধরবেন। পাশাপাশি তাদের বাসস্থানের শিক্ষার, তাদের যেহেতু প্রাইমারি স্কুল অনেক কম পড়ে, তারা প্রাইমারি শিক্ষায় তারা অনেকটা পিছিয়ে আছে। এবং যারা শিক্ষিত যারা আছেন চা শ্রমিক তারা কিন্তু চাকরি পাচ্ছেন না, তাদের কিন্তু কোনো কৌটাও নেই। পাশাপাশি তারা যারা যেহেতু শিক্ষায় পিছিয়ে আছে, পরে যারা শিক্ষিত তারাও খুব একটা চাকরি পাচ্ছে না। ফলে তারা এটা তাদের একটা প্রত্যাশা রয়ে গেছে। তারা চাচ্ছেন নতুন সরকারের কাছে তারা যাতে অন্তত চাকরি যাতে তারা পান বিভিন্ন সেক্টরগুলোতে। পাশাপাশি তাদের ডিসপেন্সারি আছে এখানে, এবং যে সেই ডিসপেন্সারিতে যে ঔষধগুলো পাওয়া যায় সেগুলো খুবই কম, যেমন প্যারাসিটামল দেওয়া হয় জ্বর হলে, মাথা ব্যথা হলে। এর বাইরে খুব একটা বড় ধরনের কোনো হাসপাতাল তাদের নাই চা বাগানে, যেহেতু বৃহৎ একটা চা শিল্প এলাকা। ফলে তাদের দাবি হচ্ছে যদি ভালো একটি চা শিল্প এলাকায় যদি বড় একটি হাসপাতাল হয় তাহলে অন্তত চা শ্রমিকরা তারা সেই সেবাটা পাবেন। পাশাপাশি এখানে জানেন যেহেতু আপনার মালিক এবং শ্রমিক পক্ষ মিলেই মূলত চা ইন্ডাস্ট্রিটাকে তারা সচল করে রাখেন। মালিক এবং শ্রমিকদের মধ্যে যে ২০২৩ সালের পরে নতুন করে কোনো চুক্তি হয়নি, ফলে তারা চাচ্ছেন যে চুক্তি হলে তারা কিছু অন্তত বোনাস সহ বেতন ভাতা অন্তত তারা বৃদ্ধি হবে। পাশাপাশি অনেকগুলো চা বাগানে যেহেতু আপনার আন্দোলন সংগ্রামের পর বেতন বৃদ্ধি পেলেও মূলত যে বাগানগুলো যারা ইন্ডাস্ট্রির সাথে জড়িত আছেন তারা বেতন দিতে পারছে না। ফলে অনেক বাগান কিন্তু ইতিমধ্যে কিছু বাগান বন্ধ হয়ে গেছে। ফলে সেই বন্ধ বাগানগুলো সচল করার জন্য তারা দাবি জানিয়েছেন। সব কিছু মিলিয়ে তিশা বলতে পারেন যে মৌলিক অনেক অধিকারই তারা পাচ্ছেন না। এবং আরেকটি বড় বিষয় আপনি জানেন যে ৫০% উপরে চা শ্রমিক নারী, এবং নারীদের সবচেয়ে বড় যে সমস্যা হচ্ছে তাদের বাথরুম সমস্যা, তাদের স্যানিটেশন, এইগুলো কিন্তু তারা পাচ্ছে না। তারা বৃহৎ একটি চা বাগান সেকশনে সারাদিন কাজ করেন, সেখানে ঝড় বৃষ্টি বজ্রপাত সবকিছু, তীব্র শীত সবকিছু মিলিয়ে তাদের কাজ করতে হয়। ফলে তারা চাচ্ছেন অন্তত বিশেষ করে বাগানগুলোতে সেকশন তৈরি করে দিয়ে যাতে অন্তত যাতে শেড তৈরি করে দেওয়া হয়, তারা যারা ঝড় বৃষ্টি হলে তারা বসতে পারেন, এবং বাথরুম তৈরি করে দেওয়া হয়। ফলে সেটি একটি বড় সমস্যা, এবং তারা চাচ্ছেন যে অন্তত মাতৃকালীন ছুটি ৬ মাস যাতে বৃদ্ধি করা হয়। সব কিছু মিলে বলা যেতে পারে আসলে নানা মৌলিক অধিকার নিয়েই তারা আন্দোলন করছেন। প্রতি বছর মে দিবস আসে, তাদের কথা হচ্ছে তাদের দাবি তারা তুলে ধরবেন। তবে তারা নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা যে এবারে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা তাদের দিকে সুদৃষ্টি দেবেন। তিশা, মিল্লাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, মৌলভীবাজার থেকে মৌলিক অধিকার বঞ্চিত চা শ্রমিকদের কথা জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত। আজ দিনটি শ্রমিকদের সারা দেশে পালিত হচ্ছে মহান মে দিবস, কিন্তু চা শ্রমিকরা জানেন না মে দিবসের ইতিহাস ও তাৎপর্য। তারা জানেনই না মে দিবস কি। চা শ্রমিকদের মধ্যে এই না জানা শ্রমিকের সংখ্যাই বেশি। মুহিত দিদারের তথ্যচিত্রে প্রতিবেদন। একদিন খাইলে 3 দিনে খাইতে পারি না, আর দুঃখ কইয়া কি লাভটা হবে? আমরা দুঃখ তো আমরা ভিতরেই রয়েছে। যখন রোদের প্রখরতা, তখনও চা শ্রমিকরা এই কাঠফাটা রোদের মধ্যে কাজ করছেন। সকাল পেরিয়ে দুপুরের খড়তাপে মাথা থেকে কপাল চুইয়ে মুখ গড়িয়ে পড়ছে ঘাম, সারা শরীর জবজবে ভেজা। জীর্ণশীর্ণ শরীরটা দেখলেই বোঝা যায় কেমন খাটুনিতে খাটতে হয় এই মানুষগুলোকে। লাক্কাতুরা চা বাগানের শ্রমিক বলেন, মে দিবসে সবাই অধিকার আদায়ের কথা বলেন, কিন্তু আমরা সারা বছর অধিকার আদায়ের কথা বলছি ঠিকই, কিন্তু আমাদের অধিকার পাচ্ছি না। কোম্পানি বিভিন্ন অজুহাতে আমাদের বেতন ভাতা আটকে রাখছে।
মে দিবসের দিন বিশেষ কিছু বলে আমি এখন মনে করি না। আমি মনে করি প্রতিদিনেই তো আমরা মে দিবসের এই আন্দোলন করতেছি। লাক্কাতুরা চা বাগানের 50 বছর বয়সী নারী চা শ্রমিকরা বলেন, যেখানে সংসারই চলে না সেখানে আবার দিবস। তারা আরো জানান, এক সপ্তাহে কাজ করে 300 টাকা পাওয়া যায়, কোন সপ্তাহে 500 টাকা। এতে করে সংসার চলে না, ছেলে মেয়েদের লেখাপড়াও করানো যায় না। এক সপ্তাহের বেতন কোন সপ্তাহ পায় 300 টাকা, কোন সপ্তাহ পায় 500 টাকা। এটা দিয়ে কি ঘর সংসার চলা যায়? আমরা চাই যে আমাদের একটা ছুটি পাবো, ছুটিটার দাবি চাই। আর চাই আমাদের এই যে বেতন বন্ধ আছে, এই বেতনগুলো যেমন আমাদের ক্লিয়ার হয়। চা শ্রমিক নেতা রাজু গোয়ালা বলেন, চা শিল্পকে রক্ষা করতে চা শ্রমিকরা 8 থেকে 12 ঘন্টা কাজ করছে। তাদের ন্যায্য বেতন এখনো তারা পায় না। তাই এই মে দিবসে চা শ্রমিকরা সরকারের কাছে ন্যায্য বেতনের দাবি জানান। শ্রমিকরা বাঁচলে শিল্প বাঁচবে। আমি মে দিবসে এটাই বার্তা দিব যে সরকার যারা রাষ্ট্র পরিচালনা করছেন এইটাই বার্তা দিব, যাতে আমাদের এই শ্রমিকরা তাদের ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে এবং তাদের সম মজুরি যাতে পায়। বার্তা দিতে চাই এটাই এই মে দিবস, মহান মে দিবস উপলক্ষে, যে আমাদের দাবিটা হলো আমাদের সঠিক মজুরিটা যাতে আমরা সরকারের কাছে আহ্বান করি। দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে 1886 সালে শ্রমিকরা আমেরিকার শিকাগো শহরে সমবেত হয়েছিলেন। তাদেরকে ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাতনামা বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের উপর গুলিবর্ষণ করে। ফলে প্রায় 10 থেকে 12 জন শ্রমিক ও পুলিশ নিহত হয়। পরবর্তীতে বিশ্বজুড়ে শ্রমিক সংগঠনগুলো 1 মে বাধ্যতামূলকভাবে কাজ না করার সিদ্ধান্ত গ্রহণ করলে 1 মে হয়ে ওঠে আন্তর্জাতিক শ্রমিক দিবস। শরীফ আজাদ প্রীতম, 71। প্রায় 150 বছর আগে শ্রমিকদের শ্রম ঘণ্টা ও শ্রম মজুরি নিয়ে যে আন্দোলন হয়েছিল তা আজও প্রতিষ্ঠিত হয়নি গাইবান্ধার নারী শ্রমিকদের ক্ষেত্রে। ফসলের মাছ কলকারখানায় সমান কাজ করেও তারা পুরুষের অর্ধেক মজুরি পান। এ নিয়ে ক্ষুব্ধ নারী শ্রমিকরা মে দিবসে মজুরির সম অধিকারের দাবি জানান। আর এই দাবির সাথে সহমত প্রকাশ করেছেন জেলার শ্রমিক নেতারাও। শামীম আল শাম্মর তথ্য ছবিতে প্রতিবেদন। সমাজের সব ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হলেও গাইবান্ধায় মজুরি বৈষম্যের শিকার নারী শ্রমিকরা। তারা জানান, ফসলের মাঠ থেকে কলকারখানার সব জায়গায় সমান কাজ করেও তারা মজুরি পাচ্ছেন অর্ধেক। কই তার আমাদের অধিকার আছে? আমরা তো হলে কাজ করি 300 টাকা 250 টাকা করি, আর আমাদের হলে ছেলের ঘর দেয় হলে 400 টাকা করি। টাকার কথা কইলে বলে যে হলো তোমার কাজে নাই, আমরা অত টাকা দিয়ে মহিলা মানুষের কাজ সমান। পুরুষের থাকি আমাকে কাম বেশি করি, আমাকে কাজের টাকা কম করে দেয়। পুরুষেরা পান সিগারেট খায়, ওরা সময় নষ্ট করে, আর আমরা নষ্ট করি না, তবু আমার টাকা কম দেয়। আমরা সমান অধিকার চাই। বর্তমানে দেশের আর্থসামাজিক উন্নয়নের সর্বনিম্ন পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত নারীদের পদচারণা। তাই শ্রম বৈষম্য দূর করার আহ্বান জানান জেলার শ্রমিক নেতারা। নারীরা যে শ্রম করে সেক্ষেত্রে দেখা যায় নারী পুরুষের একটা বিশাল বৈষম্য। পুরুষের মজুরির চেয়ে নারীদের মজুরি অনেক কম। আমরা নারীদের যে সমান অধিকার, সে অধিকার সহ তাদের শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য, ন্যায্য মূল্য যাতে পায় সেটা আমরা নিশ্চিত করব, এটা আমাদের অঙ্গীকার। নারী শ্রমিকরা আরও জানান, অনেক ক্ষেত্রে পুরুষের চেয়ে বেশি কাজ করেও শুধুমাত্র নারী হওয়ার কারণে শ্রম বৈষম্যের শিকার হচ্ছেন তারা। শাকিলা শম্পা, 71। গাইবান্ধায় নারী শ্রমিকদের মজুরি বৈষম্যের কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম আল শাম্ম। শাম্ম, এই যে সমান কাজ করেও মজুরির বৈষম্যের শিকার হচ্ছেন নারীরা, এর কারণ তারা কি বলছেন এবং আর নারীরা তাদের অধিকার নিয়ে কতটা সোচ্চার আছেন জানাবেন। তিশা, আপনি জানেন যে আজকে মহান মে দিবস। আজ থেকে প্রায় 150 বছর আগে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে যে শ্রমিকদের অধিকার নিয়ে আন্দোলন হয়েছিল, সে সময় কিন্তু পুলিশের গুলিতে 11 জন শ্রমিক নিহত হয়। পরবর্তীতে যে তাদের নেতা আছে অগাস্ট স্পিচ, সে সহ কিন্তু 6 জনকে ফাঁসি দেওয়া হয়। এরপরে থেকেই কিন্তু সারা পৃথিবীতে শ্রমিকরা ফুঁসে ওঠে তাদের অধিকারের জন্য। এই 150 বছর পেরিয়ে গেলেও এবং প্রতি
প্রতি বছর যে মে দিবস পালন করা হয়, বিভিন্নভাবে শ্রমিকদের অধিকারের কথা বলা হয়, তারপরেও গাইবান্ধায় নারী শ্রমিকদের তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে যারা কৃষি শ্রমিক আছে, নারী শ্রমিক এবং কলকারখানায় কাজ করে, তারা কিন্তু তাদের সমান কাজ করে পুরুষ শ্রমিকদের সাথে সমান তালে সমান কাজ করেও কিন্তু তারা তাদের অধিকার শ্রম মজুরির বৈষম্যের শিকার হয়। যেখানে পুরুষ শ্রমিকরা 400 থেকে 500 টাকা পান, সেখানে নারী শ্রমিকদের 250 থেকে 300 টাকা দেওয়া হয়। তারা যদি প্রতিবাদ করেন তাহলে তাদেরকে কিন্তু সেই কাজে নেওয়া হয় না। নানা ধরনের আমরা বিভিন্ন গাইবান্ধায় বিভিন্ন সরকারি এবং বেসরকারি নারী সংগঠন দেখি, নারী নেতৃবৃন্দ দেখি, তারা এভাবে কিন্তু আমরা সেই নারী শ্রমিকদের পাশে থাকতে দেখি না। যদিও দু একটি সংগঠন কথা বলে, কিন্তু সেটি কিন্তু নারী শ্রমিকদের অধিকার বাস্তবায়িত হয় না। আমি একজন নারী নেত্রীর সঙ্গে কথা বলতে চাই, যিনি আসলে নারী শ্রমিকদের নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করছেন। আমি তার সঙ্গে কথা বলতে চাই, সুলতানা খন্দকার মনি। আমি একটু কথা বলবো। এই যে মে দিবস আসলেই আমরা দেখি যে শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলা হয়। গাইবান্ধায় আমরা দেখছি বিভিন্ন ক্ষেত্রে মাঠে ঘাটে রাস্তায় এবং অনেক কঠিন পরিশ্রম পুরুষ শ্রমিকের পাশাপাশি কাজ করেও তারা শ্রম বৈষম্যের শিকার হচ্ছে, মজুরি কম পাচ্ছেন। বিষয়টি আপনারা কিভাবে দেখছেন, আপনি কি মনে করেন? সরকার যে বলতেছে যে আমরা নারী পুরুষ উভয়কেই সমান অধিকারে দেখবো, কিন্তু এখানে আমাদের বৈষম্য শিকার হচ্ছে। আমরা মহিলা নারীরা বৈষম্য শিকার হচ্ছি। যে মাঠে আমরা কাজ করি সমপরিমাণে আমরা কাজ করি, কিন্তু মজুরি দেওয়ার সময় দেখা যায় যে একটা পুরুষ শ্রমিকের মজুরি হয় যদি 500 টাকা, তাহলে একটা নারী শ্রমিকের মূল্য দেয় তারা 200 টাকা 250 টাকা। তাহলে এখান থেকে আমাদের নারীর বৈষম্য যে করা হচ্ছে, নারীর প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা বিল্ডিং এর কাজে দেখা যাচ্ছে যে নারীরা কিন্তু সমানভাবে কাজ করে, সমান তালে কাজ করে। পুরুষ যদি 2 মিনিটের জন্য রেস্টে যায়, সিগারেট একটা খায়, ওখানে কিন্তু তার 2 মিনিট সময় চলে যায়। কিন্তু একটা নারী শ্রমিক কিন্তু তা করে না। নারী শ্রমিক কিন্তু তার ওই 2 মিনিটও সে অবসর নেয় না, সে কিন্তু সমান তালে কাজ করে। কিন্তু ধন্যবাদ আপনাকে শামীম, ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে জানছিলাম গাইবান্ধায় নারী শ্রমিকদের মজুরি বৈষম্যের কথা। সংসারের হাল ধরতে ইট ভাঙার কাজ শুরু করেছেন নেত্রকোনার দুর্গাপুরের নারী শ্রমিকরা। নিজেদের অক্লান্ত শ্রমে দালান, সেতু, রাস্তার নগর সভ্যতা গড়ে উঠলেও বদলায়নি তাদের ভাগ্যের চাকা। যদিও উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন সরকারি তহবিল এলে এই নারী শ্রমিকদের মূল্যায়ন করা হবে। রাজেশ গৌড়ের তথ্য ছবিতে প্রতিবেদন। নেত্রকোনা সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর পৌর শহরে দেশওয়ালি পাড়া এলাকায় পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন জায়গায় 10 থেকে 15 বছরেরও বেশি সময় ধরে ইট ভাঙা শ্রমিক হিসেবে কাজ করছেন শতাধিক নারী। এদের কারো স্বামী নেই অথবা থাকলেও অসুস্থ। কেউ সন্তানের পড়াশোনার খরচ জোগাতে, কেউ বা আবার দিনমজুর স্বামীর সংসারের সচ্ছলতা ফেরাতে ইটভাটায় কাজ করছেন। সরকার থেকে আমরা কিছু হাইও না, আমরা কিছু সহযোগিতা করে না। আমার ঋণ তুন হয়ে চিকিৎসা করছি, যার কাম করি 2 মাস হতে কিছু মানুষেরও দেয়, কিছু নিজেরাও খাই। আমার হুট মাথা খারাপ, মাথা গেছে কুম্বা গেছে কোথায় আমি ইট ভাঙ্গিয়ে নিয়ে খাওয়াই, নাহলে আমার লাগান মানুষ ইট ভাঙ্গাইয়ে। নারী শ্রমিকরা জানান ইট ভেঙে প্রতি বস্তায় তারা 15 টাকা পান, আর দিনে আয় করেন 150 থেকে 200 টাকা। স্বামী তো চলে না কাজ করে, এটা দিয়ে সংসার চলে না। আমি ইট ভাঙ্গে পোলাগান লেখাপড়া করাইতেছি। আমার পোলাগান লেখাপড়া করে দেখে আমি চুরকি ভাঙ্গে, খরচ আছে লেখাপড়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান নারী শ্রমিকরা কখনো বৈষম্যের শিকার হলে ব্যবস্থা নেওয়া হবে, আর সরকারি সহযোগিতা পেলে তাদের মূল্যায়ন করা হবে। তাদের যে দৈনিক আয় রয়েছে সেটির ব্যাপারে যদি কোনো বৈষম্য থেকে থাকে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটি সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব। খোয়া ভাঙতে প্রায় দিনই হাতুড়ি কিংবা ইটের আঘাত পান, তারপরেও এভাবেই চলছে এই নারী শ্রমিকদের জীবনযুদ্ধ। শাকিলা শম্পা, 71। সমাজে এখনো উপেক্ষিত দিন চুক্তিতে কাজ করা শ্রমিকরা। নিম্নমানের খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশেই জীবন কাটছে তাদের। শ্রমিকরা জানান যে মজুরি পান তা দিয়ে সংসারই চলে না। অসুস্থ হলে বা মারা গেলে অনেকের দাফনও করতে হয় মানুষের সহায়তা নিয়ে। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন।
ঘড়ির কাঁটায় তখন সকাল 6:30। সড়কে মানুষের আনাগোনা কেবল শুরু। এর মাঝেই রূপগঞ্জের ঢাকা সিলেট ভুলতা এলাকায় দল বেঁধে দাঁড়িয়ে আছেন বেশ কিছু লোকজন। পেশায় তারা দিনমজুর। কোদাল আর টুকরি নিয়েও বসে আছেন কেউ কেউ। তারা বলছেন শ্রম বিক্রি করার সুযোগ পেলে হাসি মুখে ছুটে যান ঘন্টা চুক্তির কাজে। তাদের কেউ কেউ কাজ পান, আর কেউ কাজ না পেয়ে ফেরত আসেন। মানুষের ডালা কেউ যায় ডালায়, কেউ যায় মাটি কামো, গেল দেখা যায় 400 টাকা 500 টাকা রুজ দেয়। দেওয়ার বাদে কেউ কেউ আছে আবার টাকা বেকা মাইরাও দেয়। আমরা বিভিন্ন ধরনের জায়গায় মাটির কাজে যাই এবং 600 টাকা হাজিরা যায়, 500 টাকাও যায়, আবার 700 টাকাও যায়। বাজারটা খারাপ, এবারে ঠিক মতো আমরা খাবার করতে পারি না, আর একদিন গেলে 2 দিন যাইতে পারি না। বাজারে একটা ডিল হাজার লোক আইসে কাম পাইতেছে না, বই রয়েছি ভয় ফলানো চলবো কিবা চলবো চিন্তা করতে। শ্রমিকদের অভিযোগ, অপ্রাতিষ্ঠানিক শ্রমিক হওয়ায় তাদের কোনো সুযোগ সুবিধা নেই। রোগবালাই বা দুর্ঘটনা, চিকিৎসা বা মৃত্যু সব সময় মানুষের দয়ের উপর নির্ভর করেই চলতে হয় তাদের। নেই মজুরির নিশ্চয়তাও। চাল পাতে সবকিছুরই অনেক কিছুরই দাম বাড়ছে। তবে আমাদের কাজ করলে সারাদিন করে 600 টাকা কাজ করলে আমরা বাড়িতে গেলে বাজার কিনতে আমাদের হাতে 1 টাকাও থাকে না। সরকারে কি আঙ্গর কোনো কিছু করবো? চাউলের কেজি 90 টাকা 75 টাকা, চাউলের কেজি তো কমায় নাই। দিন মজুরি কাজ করে 500 টাকা পায়, 1 কেজি মাছের দাম 600 টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আয়ের সঙ্গে ব্যয়ের ফারাক থাকায় দিন মজুরিতে সংসার চালাতে হিমশিম খান শ্রমিকরা। নিম্নমানের খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশে তাদের বসবাস করতে হয়। আইন করে এগুলো সমাধান করা খুবই কঠিন। এগুলো মূলত ডিমান্ড এবং সাপ্লাইয়ের পরেই ডিপেন্ড করে। আপনার ডিমান্ড যদি অনেক হাই থাকে তাহলে শ্রমিকের মজুরিটাও বাড়ে। আবার যদি সাপ্লাই অনেক বেশি হয়, অর্থাৎ আপনার শ্রমিকের সংখ্যা অনেক বেশি কিন্তু কাজের পরিমাণ কম, সেক্ষেত্রে কিন্তু শ্রমিকের মজুরিটা কমে যায়। শ্রম বিক্রির হাটে দিনে 400 থেকে 500 টাকা পারিশ্রমিকে বিক্রি হন এই শ্রমিকরা। আব্দুল্লাল মামুন, 71। জাটকা রক্ষায় 2 মাসের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুর ইলিশ ধরতে মেঘনায় নেমেছেন জেলেরা। জেলে পাড়াগুলো আবারও সরগরম হয়ে উঠেছে। মাছ ধরার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন ভুইয়া। আলামিন, জেলেরা কি নদীতে নেমেছেন কিনা, কি বলছেন তারা, এবং এবার কেমন ইলিশ পাবার আশা করছেন তারা? ধন্যবাদ তিশা। চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর 70 কিলোমিটার অভয়াশ্রমে 2 মাস নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে এই নদীতে নেমেছেন জেলেরা। জেলেদের যে নিষেধাজ্ঞা অনেকাংশে সফল হয়েছে মৎস্য বিভাগের এমন দাবি করলেও জেলেদের অভিযোগ হচ্ছে ঝাটকা ধরা নিষেধাজ্ঞার পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি সরকার। অনেক জেলে নিষেধাজ্ঞা না মেনে নদীতে স্বীকার করেছেন। তবে নিষেধাজ্ঞা না মানার বিষয়ে জেলেরা বলছেন যে খাদ্য সহায়তা ঠিকঠাক না পাওয়া এবং নিষিদ্ধ এই সময়ে বিভিন্ন এনজিও থেকে ঋণ আদায়ের জেলা কমিটির বিধিনিষেধ ছিল, তার যথাযথ তদারকি না থাকায় সংশ্লিষ্ট এনজিও গুলি তা মানেননি। ফলে এই ঋণের কিস্তি পরিশোধে বাধ্য হয়ে কেউ কেউ নদীতে মাছ শিকার করেছে। এর বাইরেও কিছু কিছু জেলে কোস্টগার্ড এবং নৌপুলিশ সংশ্লিষ্টদের ম্যানেজ করেও নিষেধাজ্ঞায় এই সময় জাটকা শিকার করেছেন। এমত অবস্থায় জাটকা রক্ষা পুরোপুরি বাস্তবায়ন হয়নি দাবি করে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ারও শঙ্কা রয়েছে জেলেদের মধ্যে। এদিকে মৎস্য বিভাগ বলছে যে প্রায় 6 লাখ মেট্রিক টন ইলিশের যে লক্ষ্যমাত্রা তা অর্জিত হবে। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ঈশা। আলামিন, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। মা মাছের ডিম ছাড়ার মৌসুম শুরু হয় আজ মধ্যরাত থেকেই 31 জুলাই পর্যন্ত 3 মাস কাপ্তাই হ্রদে সকল ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। বুধবার রাঙামাটি শহরে মাইকিং করে মাছ শিকারের নিষেধাজ্ঞার কথা প্রচার করা হয়। হ্রদে রুই জাতীয় মাছের সুষ্ঠু প্রাকৃতিক প্রজনন ও বিকাশের স্বার্থে 3 মাসের নিষেধাজ্ঞা জারি করেন রাঙামাটি জেলা প্রশাসক হাবিব উল্লাহ মারুফ। এই 3 মাস কাপ্তাই হ্রদের মাছ পরিবহন ও বাজারজাতকরণও নিষিদ্ধ থাকবে। হ্রদে রুই জাতীয় মাছের বংশবৃদ্ধি, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের বৃদ্ধি ও মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে প্রতি বছর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। আর এই সময় প্রায় 20,000 জেলেকে বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেয় জেলা প্রশাসন।
দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংছা রাখাইন। উচিংছা, নিষেধাজ্ঞার বিষয়ে কি বলছেন জেলেরা? তারা কি এই সময় সরকারি সহায়তা ঠিকমতো পেয়ে থাকেন কিনা? আপনার কাছে কি তথ্য আছে? তিশা, আসলে প্রজন্ম বাড়াতে, বিশেষ করে মাছের যে প্রজন্ম বাড়াতে 3 মাস আজ মধ্যরাতে কিন্তু 3 মাসের জন্য নিষেধাজ্ঞা করেছে জেলা প্রশাসন পক্ষ থেকে। কিন্তু এই জেলা প্রশাসনের যে নিষেধাজ্ঞা, বিশেষ করে জেলেরা এই যে 3 মাসের যে তারা মাছ না মারে থাকে, কিন্তু প্রায় সময় কিন্তু দেখা যায় হচ্ছে এখানকার বিভিন্ন জায়গা বিভিন্ন ভাবে কিন্তু তারা জেলেরা কিন্তু মাছ ধরে। প্রায় সময় কিন্তু বিসি থেকে কিন্তু তাদেরকে আটক করা হয় এবং জাল সহ এবং নৌকা কিন্তু আটক করে। কিন্তু এই 3 মাসে যারা জেলেরা আশঙ্কা করছে হচ্ছে 3 মাস যেহেতু তারা বসে থাকবেন একেবারে মাছ না ধরে, কিন্তু এই মানে যে প্রণোদনা বিষয় রয়েছে সে সরকার পক্ষ থেকে কিন্তু সে প্রণোদনা আসলে কতটুকু দেবে সেটা কিন্তু আশঙ্কা করছে। তবে আশাবাদ করছে এখানকার জেলা প্রশাসন থেকে এবং বিএফডিসি পক্ষ থেকে কিন্তু এই 3 মাসে যেভাবে হোক যারা জেলেরা রয়েছে তাদেরকে 3 মাসে এখানে বিভিন্ন চাউল থেকে শুরু করে বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেওয়া হবে বলে এমনটি জানিয়েছে তিশা। উচিংছা, ধন্যবাদ আপনাকে, সঙ্গেই থাকবেন আপনি। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। বুধবার বিকেলে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল জানান, বাংলাদেশকে অন্য কোনো দেশের ডাম্পিং গ্রাউন্ড বানাতে দিব না। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের মধ্যে আমরা সরকারকে বলেছি, আমরা সময় দিচ্ছি। সরকার আমাদের সাথে যে কথা বলেছেন, কথার কিন্তু স্টাইল ভালো না, আমরা নির্দিষ্ট সময় চেয়েছি, কিন্তু আমাদেরও কিন্তু ধৈর্য আছে, ধৈর্যের সীমা আছে। সেই সীমা যদি আপনারা ক্রস করেন, মনে করবেন বিএনপি কিন্তু আন্দোলন স্থগিত রেখেছে, আন্দোলন কিন্তু বন্ধ করে দেয় না। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে এর কার্যক্রম আবারও নিষিদ্ধের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বুধবার বিকেলে শহরের শহীদ টিটু মিলনায়তন চত্বরে এক মহাসমাবেশে এই দাবি করেন তিনি। সার্জিস বলেন, আগামীর বাংলাদেশ খুনি ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে যেখানেই দেখবে সেখানেই ছাত্র জনতা তাদের প্রতিহত করবে। এদিকে এনসিপির পূর্ব ঘোষিত এই কর্মসূচির পাল্টা হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ সেখানে উপস্থিত হলে হট্টগোল বাঁধে। এক পর্যায়ে এনসিপির কর্মীরা তাদের ধাওয়া দেয়। পরে সার্জিস আলমের বক্তব্য শেষে শহরে একটি মিছিল বের হয়। এই অভ্যুত্থান পরবর্তী শত শত ত্যাগের বিনিময়ে আজকে আমরা বগুড়া জেলায় দাঁড়িয়েছি যেই দাবিটি নিয়ে, সেটি হচ্ছে আওয়ামী লীগ এবং হাসিনা তার সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে আজকে এই রণক্ষেত্র বগুড়ার মাটিতে দাঁড়িয়েছি। গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নতুন দল এনসিপি। বুধবার বিকেলে সিলেট মহানগরের রিকাবি বাজার থেকে এনসিপির সিলেট শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে সমাবেশ করে। সমাবেশে এনসিপি নেতাকর্মীরা বলেন, গণহত্যাকারী পলাতক আওয়ামী লীগ আবারও সুযোগ নেওয়ার চেষ্টা করছে, তাদের সেই সুযোগ আর দেয়া হবে না। নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার বিচার ও সংস্কার প্রশ্নে কোনো আপোষ নয়। আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও জানান তারা। আগুন ঝুঁকিতে রয়েছে চট্টগ্রামের বেশিরভাগ মার্কেট ও বিপণী বিতান। অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটলেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই বেশিরভাগ মার্কেটেই। প্রতিদিন এসব মার্কেটে কেনাকাটা করতে আসেন হাজারো ক্রেতা, তাই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কিত ক্রেতা ও ব্যবসায়ীরা। বাবুন পালের ক্যামেরায় জানাচ্ছেন রাজীব বড়ুয়া।
গত 1 মাসের ব্যবধানে চট্টগ্রামের দুটি বড় পাইকারি মার্কেট টেরিবাজার ও তামাকোমন্ডিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডে সৌভাগ্যবশত কোনো প্রাণহানি না হলেও মার্কেটের সরু গলি ও অপ্রশস্ত জায়গার কারণে আগুন নিভাতে ফায়ার সার্ভিসের দেরি হয়। জুতা, তৈরি পোশাক, মোবাইল, কসমেটিক্স, ইলেকট্রনিক্স সহ নানা পণ্যের পাইকারি মার্কেট তামাকুমন্ডি রিয়াজউদ্দিন বাজারের ভেতর সরু সরু গলিতে দুজন মানুষও পাশাপাশি চলতে পারে না। তার উপর রয়েছে বৈদ্যুতিক খোলাতারের জঞ্জাল। এসব মার্কেটে নেই পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা, নেই অগ্নিকাণ্ড ঘটলে বের হওয়ার বিকল্প পথ। তামাকুমন্ডির পাশে রয়েছে রিয়াজউদ্দিন হকার মার্কেট সহ বেশ কয়েকটি মার্কেট, যেখানে রয়েছে কয়েক হাজার দোকান। এসব মার্কেটের ক্রেতা বিক্রেতা উভয়ই জানালেন নিজেদের শঙ্কার কথা। অগ্নি নির্বাপন ব্যবস্থা এগুলো বাড়াতে হবে, এগুলো পর্যাপ্ত পরিমাণ না, এগুলো হচ্ছে অপরিকল্পিত মার্কেট। রুটগুলো যেগুলো যদ্দূর আছে ক্লিয়ার নাই। দোকানদার আমাদের দোকানদাররা, আমি দোকানদাররা রুটটা অন্তত সেবা করে রয়েছে মানুষ দিয়ে। এখানে অনেক মার্কেট ভেতর তার সবগুলো লেন, অন্য কেউ বাঁচাতে পারবে না, এরকম সিস্টেম ফায়ার সার্ভিসও এসে উদ্ধার করতে পারবে না। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, চট্টগ্রামের বেশিরভাগ মার্কেটে ফায়ার সেফটির কোনো ব্যবস্থা না থাকায় উচ্চমাত্রার অগ্নি ঝুঁকিতে রয়েছে। আমরা এই ঝুঁকি নিরসনের জন্য আমাদের পরামর্শ দিচ্ছি, আমরা ট্রেনিং ইমপ্যাক্ট করছি এবং প্রয়োজনে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে আমরা তাদেরকে শাস্তির আওতায় আনার আমরা ব্যবস্থা করছি। তবে মার্কেট কর্তৃপক্ষ বলছেন, তারা নিজেরাও শঙ্কিত অগ্নি ঝুঁকির বিষয়ে। তারা ক্ষোভ জানিয়ে বলেন, অনুমোদনহীন মার্কেটের স্থাপনা নিয়ে সিডিএতে অভিযোগ জানানোর পরও সিডিএ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেননি। সিডিআর শস্য কর্মকর্তারা কিন্তু এই প্রজেক্ট সাইটগুলো কিন্তু ভিজিট করে যাওয়ার পরও কিন্তু ওই আগের মতো করে বিল্ডিংগুলো হয়ে যায়। সিডিএর প্রধান প্রকৌশলী জানান, নগরীর বেশ কিছু ঝুঁকিপূর্ণ মার্কেট ও ভবন তারা চিহ্নিত করেছেন। অচিরেই চিহ্নিত এসব ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে। আমরা সমিতির সাথে বসেছিলাম, সমিতির সাথে বসেছি যে আপনারা নিজেরাই উদ্যোগ নিয়ে এই সমস্ত বিল্ডিংগুলো ভেঙে ফেলেন, কারণ সিডিএর পক্ষে যদি এই সমস্ত বিল্ডিং ভাঙতে হয় তাহলে কিন্তু আপনাদের অনেক লস হয়ে যাবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ও নগর পরিকল্পনাবিদরা বলেন, আইন প্রয়োগের অভাবেই বিভিন্ন মার্কেট ও ভবন মালিকরা এসব বিষয়ে অসচেতন থেকে অনিয়মগুলো করছেন। এক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ওখানে যে ডেনসিটি এবং যে সরু চলাচলের পথ, কোনো কারণে অগ্নি দুর্ঘটনা ঘটলে সেটা শুধু চট্টগ্রামের জন্য না, এটা বাংলাদেশের জন্য একটা বড় বিপর্যয় হয়ে যাবে। যারাই আইন মানবে না, আইন না মেনে আজকে ঝুঁকিপূর্ণ শহরে পরিণত করবে, তাদেরকে অবশ্যই এই আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করছি। ছোট বড় প্রায় 1000 মার্কেট রয়েছে চট্টগ্রাম নগর জুড়ে। এর মধ্যে কয়েকটি বড় বড় মার্কেট ছাড়া অন্য কোনো মার্কেটেই নেই অগ্নি নির্বাপনের সুব্যবস্থা। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। বগুড়ায় সিএনজি চালিত অটোরিকশা চালক আজগর আলী পিয়ালকে হত্যার ঘটনায় 2 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো আবু রাশেদ সিদ্দিক ও আব্দুল হান্নান। এছাড়াও চুরি হওয়া অটোরিকশা রাখার দায়ে এক আসামিকে 3 বছরের কারাদণ্ড ও আরেকজনকে খালাস দেওয়া হয়েছে। বুধবার দুপুরে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আবু হানিফ এই রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 2020 সালের 21 মার্চ রাতে পিয়ালকে গলা কেটে হত্যার পর আসামিরা শহরের বড় কুমিরা এলাকায় ফেলে রেখে যায়। এই ঘটনায় পুলিশ আবু রাশেদ সিদ্দিক ও আবুল হান্নানকে গ্রেপ্তার করে। তার দেয়া তথ্য মতে আরেক আসামি নবী মুন্নার বাড়ি থেকে চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করে। পরে সাক্ষী গ্রহণ ও আসামিদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী বিচারক এই রায় দেন। কুমিল্লা সদর উপজেলার এসকে ফিলিং স্টেশনে বকশিসের টাকা ভাগ বণ্টন দ্বন্দ্বে ছুরিকাঘাতে নিহত পেট্রোল পাম্প কর্মী মারুফ হোসেনকে হত্যা মামলার রায় দিয়েছে আদালত। বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ 5ম আদালতের বিচারক ফরিদে ইয়াসমিন এই রায় দেন। এ সময় সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বিল্লাল হোসেন বলেন, সিসি ক্যামেরার ফুটেজ সহ সাক্ষ্য প্রমাণে রাষ্ট্রপক্ষ প্রমাণ করেছে একমাত্র আসামি রাব্বি মারুফকে হত্যা করেছে। 2023 সালের 10 মে সকাল 8টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার এসকে ফিলিং স্টেশনে বকশিসের 100 টাকার ভাগ বণ্টন দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানা যায়। নড়াইলে মহাসড়কে অভিযান চালিয়ে পরিবহন আইন অনুযায়ী বিভিন্ন মামলায় 5 জনকে 15,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে শহরের
হাওয়াইখালী ব্রিজে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে অভিযান চালানো হয়। এতে নড়াইল জেলা সদরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ নেতৃত্ব দেন। এ সময় মোটরসাইকেল আরোহী ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও ফিটনেসবিহীন ট্রাক, বাসের হাইড্রোলিক হর্ন বিষয়ে মহাসড়ক পরিবহন আইন অনুযায়ী বিভিন্ন মামলায় জরিমানা করা হয়। সাভারের বিভিন্ন এলাকায় অনুমোদনহীনভাবে গড়ে ওঠা বহুতল ভবন উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজুক। বুধবার দুপুরে সাভার সদর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় 4 তলা নির্মাণাধীন একটি ভবনের প্রয়োজনীয় কোনো কাগজপত্র না থাকায় সেখানে উচ্ছেদ অভিযান চালায় রাজুক। রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিন জানান, ড্যাবের আওতাধীন অনুমোদনহীন প্রায় 3300টি ভবন রয়েছে, যা নিয়মিত অভিযানের অংশ হিসেবে উচ্ছেদ করা হবে। নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের সদস্যদের মাঝে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রদত্ত আর্থিক অনুদানের চেক ও সঞ্চয়পত্র বিতরণ করা হয়েছে। বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম এই চেক বিতরণ করেন। অনুষ্ঠানে 4 জন শহীদ পরিবারের সদস্যদের প্রত্যেককে 10 লক্ষ টাকা মূল্যমানের সঞ্চয়পত্র প্রদান করা হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে আহত সি ক্যাটাগরির 212 জন যোদ্ধাকে এককালীন 1 লক্ষ টাকা করে অনুমোদনের চেক প্রদান করা হয়। ধামরাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ে 100 জন ছাত্রীকে নিয়ে অর্ধদিনব্যাপী ফ্রেশ অনন্যা আমার রক্ষক আমি কর্মশালা হয়েছে। বুধবার এই কর্মশালায় নারীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং ঋতুকালীন স্বাস্থ্যবিধি, খাদ্য ও পুষ্টি, আত্মরক্ষা, সুরক্ষা, সামাজিক সম্মান ও আচরণ, মৌলিক ব্যাংকিং ও আইনি অধিকার নিয়ে আলোচনা করা হয়। এর মাধ্যমে দেশের প্রতিটি জেলার নারীরা অনুপ্রাণিত হবে। আয়োজকরা আরও জানান, দেশের প্রতিটি অঞ্চলের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং কর্মজীবী নারীদের সামাজিক ও ব্যক্তিগত সুরক্ষার উপর দেশের খ্যাতিমান পেশাদারদের সাথে নিয়ে নিবিড়ভাবে কাজ করা হবে। মেঘনার ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন প্রত্যক্ষভাবে এই সহযোগিতা করছে। মুন্সিগঞ্জের শ্রীনগরে মেঘনা গ্রুপের ঢালাই স্পেশাল সিমেন্ট বাড়ি নির্মাণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার মুঘল এম্পায়ার রেস্টুরেন্টে এই কর্মশালা হয়। এ সময় বক্তব্য রাখেন ঢালাই স্পেশাল সিনিয়র এজিএম খান আলতাফ জাফর। অনুষ্ঠানে মেঘনা গ্রুপ কর্মরত অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অমৃতসাগর কলার পর এবার লটকন পেয়েছে জিআই পণ্যের স্বীকৃতি। বুধবার বিকেলে নরসিংদী জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরীর হাতে জিআই পণ্যের স্বীকৃতি স্বরূপ সনদ তুলে দেওয়া হয়। এর আগে ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টারের সহযোগিতায় 2023 সালে লটকনকে জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করে নরসিংদী জেলা প্রশাসন। দীর্ঘ পর্যালোচনার পর নরসিংদীর লটকনকে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। জেলার ঐতিহ্যবাহী ফল হওয়ার পাশাপাশি বেশ কয়েক বছর ধরে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে এই ফল। গত বছর নরসিংদীর অমৃতসাগর কলাকে জিআই স্বীকৃতি দেওয়া হয়। একাত্তর টেলিভিশনের সংবাদ প্রচারের পর হারানো মাকে ফিরে পেয়েছেন বরিশাল মেহেদীগঞ্জ উপজেলা সদরের মিন্টু গাজী। পেশায় রিকশা চালক মিন্টু গাজীর মানসিক বিকারগ্রস্ত বৃদ্ধা মা ফাতেমা বিবি 3.5 মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হন। বরিশাল নগরের তালতলির আদর্শ নিবাস বৃদ্ধাশ্রম থেকে আজ মাকে নিয়ে যাওয়ার সময় হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। বিধান সরকারের প্রতিবেদন।
মিন্টু গাজী বলেন, তার বাবা মোহাম্মদ গাজী মারা যাওয়ার 5 বছর পরেই তার মা মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েন। সেই থেকে মা তার কাছেই থাকতেন। তবে গেল 3 মাস ধরে মা ঘর থেকে বের হলে অনেক খোঁজাখুঁজি করেছেন। অবশেষে 71 টেলিভিশনে সংবাদ দেখে রাজধানী থেকে তার ছেলে বৃদ্ধাশ্রমের ঠিকানা জোগাড় করে। আমি মার সন্তান পাইছি আপনার 71 টেলিভিশনে, আমার ছেলে দেখছে ঢাকা থেকে, দেখা আমার ছেলে আমার দ্বারা ফোন দিছে যে বরিশাল অমুক জায়গায় আছে, আপনার যান। পরে ঠিক আছে, দেখলাম যে অমুক জায়গায় আমার মারা আমি পাইছি। মিন্টু গাজী আরও বলেন, মা আমাকে কত যত্ন করে বড় করেছেন, আর মাও তাকে ছাড়া থাকতে পারতেন না। আমি মারা ছাড়া থাকতে পারি না, মা মারা ছাড়া থাকতে পারে না। আমার মারা আমি নিয়ে যাব। প্রতিবেশীকে পাইছি, তার জন্য অনেক খুশি, খুব আমার কাছে খুব আনন্দ লাগতেছে। ঘরহারা মানুষ তো তাদের পরিচয় যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমরা খুবই খুশি হব, কারণ আমরা চাই এটা যে সব ঘরহারা মানুষগুলো তাদের পরিবার খুঁজে পাক এবং তাদের আশ্রয়ে ফিরে যাক। মাকে ফিরে পাওয়ায় মিন্টু গাজীর প্রতিবেশীরা খুশি। আর আদর্শ নিবাস বৃদ্ধাশ্রমের প্রধান সমন্বয়ক তাজুল ইসলাম বলেন, এ যাবৎ তাদের 4 বছরের কার্যক্রমে 6 জনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করতে পেরেছেন। আজকে পর্যন্ত 6 জনকে আমরা পরিবারের কাছে হস্তান্তর করতে পারছি। এজন্য আমরা এটাই আমাদের বড় সফলতা এবং আমরা তাদের পরিবারের কাছে হস্তান্তর করতে পেরে আমরা খুবই আনন্দিত। বিধান সরকার, 71, বরিশাল। 2টি কিডনি নষ্ট হয়ে মৃত্যুর সাথে লড়াই করছেন পঞ্চগড়ের গৃহবধূ রনি আক্তার। চিকিৎসকরা দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিলেও আর্থিক সংকটে চিকিৎসা চালানোই কষ্টসাধ্য হয়ে পড়েছে তার পরিবারের। এমনকি মায়ের দেয়া কিডনি প্রতিস্থাপন করার মতো অর্থ নেই পরিবারটির। অসুস্থ রনিকে বাঁচাতে তাই সাহায্যের আবেদন জানিয়েছেন তার মা, বাবা, স্বামী সহ এলাকার মানুষ। রফিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। গত 3 বছর ধরে কিডনির সমস্যায় ভুগছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার গৃহবধূ 30 বছরের রনি আক্তার। 2টি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় এখন তার প্রতিটি দিন আর রাত কাটে মৃত্যুর সাথে কঠিন লড়াই করে। 2 বছর ধরে ডায়ালাইসিস চলছে রনি আক্তারের। চিকিৎসকরা বলছেন তার দ্রুত কিডনি প্রতিস্থাপন জরুরি, কিন্তু আর্থিক কারণে আটকে গেছে তার চিকিৎসা। ধার দেনা করে প্রতি মাসে 30,000 টাকা জোগাড় করে ডায়ালাইসিস করালেও এখন আর খরচ চালানো সম্ভব হচ্ছে না। সব থেকে আমরা 3টা ডায়ালাইসিস নিচ্ছি, সেই হিসেবে হিসাব করলে মাসে 40-45,000 টাকা লাগে। আমরা তো গরিব মানুষ, আমরা কুলাইতে পারি না। আপনারা যদি একটু এগিয়ে আসেন তাহলে আমাদের খুবই ভালো হয়, অন্তত আমার জীবনটা বেঁচে যায়। মেয়ের এমন করুণ পরিণতি মানতে না পেরে নিজের একটি কিডনি দান করতে চান মা খালেদা বেগম, কিন্তু আর্থিক কারণে সেটিও প্রতিস্থাপন সম্ভব নয় পরিবারটির জন্য। এখন অপারেশন না করিলে এখন আমাদের আর উপায় নেই। এখন আমরা দেখাবো, তারা তো আমাদের নেই। এখন এতগুলা টাকা কোথায় দিয়ে পাবো, কি করব, কোনো আমরা চিন্তা করতে পারি না। চিকিৎসার ভার বইতে গিয়ে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। সমাজের বিত্তবানদের কাছে তাই সাহায্যের আবেদন জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকার মানুষ। এদের পিছনে এদের একটু সাহায্য সহযোগিতা করলে এরা মনে হয় একটু উপকৃতই হবে। এখন তো নাই, তো কিছু নেই, এখন আমরাও তো সাহায্য দিচ্ছি। তো আমরা যারা পঞ্চগড়বাসী আছি, আমরা সবাই একটু এগিয়ে আসি, এনার সহযোগিতা করি। আমার সরকার পক্ষ জেনারা আছে, আমার ঢাকামারা ইউনিয়নের এই বাগানবাড়ি এলাকার এই মেয়েটিকে যেন এই কিডনি ব্যাপারে সরকারিভাবে আগিয়ে আসে, এটা আমার বিনীতভাবে আমি অনুরোধ করছি। 2013 সালে পঞ্চগড় সদরের ধাক্কামারা ইউনিয়নের বাসিন্দা রনি আক্তারের বিয়ে হয় তেঁতুলিয়ার বুড়াবুড়ি এলাকার কৃষক মিন্টু রহমানের সাথে। তাদের ঘরে রয়েছে 11 বছরের এক ছেলে সন্তান। স্বামী ও ছেলেকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে চান গৃহবধূ রনি। মনিরা কাজুরি, 71।